নাবিক প্রশিক্ষণে রমরমা ভর্তি বাণিজ্য, দালাল চক্রের হাত মন্ত্রণালয় পর্যন্ত। চ্যানেল 24-এর অনুসন্ধান। 7,50,000, 7,50,000, 8 লাখ এইগুলো বলছিলাম। আমার রিলেটিভের ভিতরে 6,50,000। এসএসসিতে 19 বছরের সর্বনিম্ন পাশের হার, এমন ফল অবনতি নয়, বাস্তবসম্মত বলছেন শিক্ষাবিদরা। জুলাই আন্দোলনকারীদের বাড়ি ঘর পোড়ানোর নির্দেশ দেন শেখ হাসিনা। শেষের পথে কাদের সহ 7 জনের বিচার। সৌদি আরবে 16 জনের মৃত্যুতে দিশেহারা পরিবার, ঋণ কিস্তির চাপে বিপর্যস্ত জীবন। ঋণ করে বাবা দিয়ে হটাছি, সম্পত্তিতে তুলিছি, ম্যানচক ঠেকা জমির উপর লিছি বাবা লিয়ে 4 লাখ, আর সুদ হয়ে গেছে 8 লাখ। 40,000, 50,000 টাকা নিয়ে 10,000, 12,000 টাকা লাভ দেওয়া লেগেছে বছরে। উপজেলায় চিকিৎসক সংকট কাটাতে বিশেষ বিসিএস, নিয়োগ পাবেন 5,000, বছরে খরচ 288 কোটি টাকা। এবং 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, নিহত অন্তত 132, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। আমন্ত্রণ, চ্যানেল 24-এর সকাল 10টার খবরে শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। চাকরি নয়, চাকরির জন্য প্রশিক্ষণ মাত্র, তাতেই ভর্তিতে মাথাপিছু লেনদেন 8 লাখ টাকা পর্যন্ত। সমন্বিত ভর্তি নীতিমালাকে পাশ কাটিয়ে দেশের 2টি নাবিক ইনস্টিটিউট সহ 7টি প্রতিষ্ঠানে স্পেশাল ব্যাচের নামে চলছে এই অনৈতিক বাণিজ্য। এজন্য গড়ে উঠেছে একাধিক দালাল চক্র, যার বিস্তৃতি মন্ত্রণালয় পর্যন্ত। এতে নেতিবাচক প্রভাব পড়ছে প্রকৃত নাবিকদের চাকরির বাজারে। দর্শক, এ নিয়ে অনুসন্ধান করেছেন ফখরুল ইসলাম, আর ছবি তুলেছেন সেলিমুল্লাহ ও আবু জাহেদ। চট্টগ্রাম ও মাদারীপুরে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট NMI এবং আরও 5টি বেসরকারি একাডেমিতে পরীক্ষায় উত্তীর্ণদের দেয়া হয় 6 মাসের প্রি-সি ট্রেনিং। প্রশিক্ষণপ্রাপ্তরা সমুদ্র পরিবহন অফিস থেকে CDC নিয়ে সাধারণ নাবিক হিসেবে চাকরির সুযোগ পায় জাহাজে। কিন্তু বছরে 2বারের এই নিয়মিত প্রক্রিয়ার সাথে 2023 সালে যুক্ত হয় বিনা পরীক্ষায় ভর্তির স্পেশাল ব্যাচ। করা হয় 410 জনের তালিকা, যাদের মধ্যে 177 জনকে ভর্তি দেয়া হয় NMI-তে। তখন 410 জনের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে, যাদের এক একজনের কাছ থেকে নেওয়া হয় 5-6 লাখ টাকা পর্যন্ত। স্পেশাল ব্যাচের সেই দুষ্টু চক্র এখন আবার সক্রিয়। টাকা নিয়ে ভর্তি করাতে না পারা 233 জনের সাথে নতুন ভর্তিচ্ছুদের দিচ্ছে টোপ। এবার আদায় করা হচ্ছে 7-8 লাখ টাকা পর্যন্ত, যা অনুসন্ধানে নেমে 2-3টি চক্রের সন্ধান পায় চ্যানেল 24। ভর্তিচ্ছু সেজে নগরীর বড় পোলে ম্যানিং এজেন্ট টাইগার শিপিংয়ে হাজির চ্যানেল 24। প্রতিষ্ঠানটির মালিক বিল্লাল হোসেন দাবি করেন 7 লাখ টাকা। জানান, দালালের মাধ্যম হয়ে এলে অঙ্ক হয়ে যেত 8 লাখ। 3 লাখ অগ্রিম, কাজ করবেন মন্ত্রণালয়ের মাধ্যমে। 7,50,000, 7,50,000, 8 লাখ এইগুলো বলছিলাম। আমার রিলেটিভের ভিতরে 6,50,000। অনুসন্ধান বলছে, প্রথম ব্যাচ ভর্তিতেও জড়িত ছিলেন এই বিল্লাল। এমন 5 জনের সাথে ব্যাংক লেনদেনের নথি আসে চ্যানেল 24-এর হাতে, যাতে মেলে 3 থেকে 6 লাখ টাকা পর্যন্ত নেয়ার তথ্য। তবে পরে আনুষ্ঠানিক বক্তব্যের জন্য টাইগার শিপিংয়ে গেলে সুর বদলে যায় বিল্লালের। অস্বীকার করেন এর আগে ধারণ করা তার সব কথা। আপনি স্পেশাল ব্যাচ নিয়ে কাজ করছেন? নো, স্পেশাল ব্যাচ আমি আমার কোনো এবার কতজন আছে আপনার? কতজন দিচ্ছেন এবার? ভাইয়া প্লিজ না করবো না করবো না, আমি ক্যামেরা রেডি হয়েছে এটা। আরেক চক্রের সন্ধান মেলে আগ্রাবাদে ফেমাস কম্পিউটারে। ভর্তিচ্ছু হিসেবে কথা হয় দালাল রফিকের সাথে। চান 6 লাখ টাকা, অগ্রিম লাগবে 2 লাখ। পরে আবারও রফিকের মুখোমুখি হলে অস্বীকার করেন সবকিছু। তবে প্রশ্নের মুখে এক পর্যায়ে বেরিয়ে আসে তোফায়েল নামে চক্রের বড় এক হোতার নাম, যার বাড়ি সন্দ্বীপ, থাকেন কক্সবাজারে। অভিযোগ, নৌ পরিবহন মন্ত্রণালয়ে সক্রিয় চক্রের সাথেও সম্পৃক্ত এই তোফায়েল। আপলাইন কে কার সাথে কাজ করতেছেন?
উপরে একজন আছে লগে মাঝে মধ্যে দুটো যোগাযোগ হয় আর কি, তোফাইল তোফাইল সাহেব, উনি কি ওই যে কক্সবাজারের তোফাইল সাহেব? হ্যাঁ রাইট। এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার তথ্য। আপনি ওদেরকে বলবেন যে ঠিক আছে তোফাইল ভাইকে আমার সামনে আইনা এটা প্রমাণ করা তোমরা। কথা হয় স্পেশাল ব্যাচে প্রথম ধাপের 2 জনের সাথে, যাদের একজন বর্তমানে চাকরিরত। অবৈধ উপায়ে ভর্তির কথা স্বীকার করলেও টাকার অঙ্ক আর দালালের বিষয়ে মুখ খোলেননি। আমার তো বেশি টাকা যায় নাই, লাখ 3 বা 2 আরো কম এরকম আর কি। আরেকজন ভর্তি হতে না পেরে 2 বছর ধরে ঘুরছেন দালাল জাগিরের পেছনে। 2 লাখ টাকা ফেরত চেয়েও পাচ্ছেন না। ওনার নাম ছিল জাগির। কিছুদিন আগে ওনাকে না জানা মতো আমরা 2-1 জনে গেছিলাম, বাট পাই নাই, বাড়ি নাকি চেঞ্জ করে ফেলছে। মূলত 2022 সালে রেমিটেন্স বৃদ্ধির কারণ দেখিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি স্পেশাল ব্যাচের সুপারিশ করে, যা পরিণত হয় অলিখিত নিয়মে। চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, ওই ব্যাচে 48 জনই ছিল এসএসসি অনুত্তীর্ণ। এনএমআই এবং নৌ পরিবহন অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী এই অপতৎপরতায় জড়িত বলে অভিযোগ। অথচ স্পেশাল ব্যাচ চালু না রাখার বিষয়ে মন্ত্রণালয়কে একাধিকবার মতামত দেয় অধিদপ্তর। রিমেনিং যে 200 লটটা, 5-এর যে লটটা, ওটাকেই সবাই স্পেশাল 2 হিসেবে বলে আর কি। তো এখন ওরা ডিমান্ড করছে ওদেরকে এই আবার ট্রেনিং করাতে হবে। তো এই জাতীয় আমরা কোনো প্রেয়ার পাইনি বা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা, ডিজিপিংয়ের কোনো নির্দেশনা পাইনি। আমার হিসেবে মতন 400 নাবিক প্রতি বছর আমরা ফ্রেশ দিতে পারছি। 1100 যদি বেকার থাকে তো অলমোস্ট 3 ইয়ার্স ইট উইল টেক তাদের সবাইকে অনবোর্ড করতে। 3 বছরের মধ্যে বা এখন কোনো স্পেশাল ব্যাচ নিবে কি না, আসলে এটা সরকারের সিদ্ধান্ত। তথ্য বলছে কাদেরকে সিডিসি দেয়া যাবে সে বিষয়ে দিক নির্দেশনা নেই মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্সে। ফলে ঘটছে অনিয়ম। স্পেশাল ব্যাচের সিডিসিধারীদের কেবল বিদেশি জাহাজে চাকরির শর্ত রয়েছে, তবে শর্ত ভেঙে চাকরি দেয়া হচ্ছে দেশি জাহাজেও। আবার 2 বছর আগে প্রশিক্ষণ নেয়া 175 জনের মধ্যে চাকরি হয়েছে 37 জনের। উদ্বেগের বিষয়, কয়েক বছর ধরে চাকরি না পাওয়া সাধারণ নাবিকের সংখ্যা ছাড়িয়েছে 1,500। ফলে আবারও স্পেশাল ব্যাচের তোড়জোড় সৃষ্টি করেছে চাঞ্চল্যের। সমন্বিত ভর্তি নীতিমালা থাকা সত্ত্বেও, এত এস্টাবলিশড একটা সিস্টেম থাকার পরেও আপনি ওই ধরনের একটা ব্যাচ আনার ক্ষেত্রে এত কৌতূহলী কেন? এখানে মন্ত্রণালয় বলেন, ডিজি শিপিং বলেন, আমি কাউকেই অভিযোগ থেকে বাদ দিতে চাই না। মন্ত্রণালয় তো সাধারণ যে কোনো একটা ছেলে লোক তো যাইতে পারতেছে, তাদের লিস্টটা কারা নিয়ে যাচ্ছে, কারা তাদের কাছে এই জিনিসটা প্রেজেন্ট করতেছে যে বাংলাদেশে অনেক নাবিক দরকার, তোমরা ভর্তি পরীক্ষাকে বাইপাস করে সরাসরি নিয়োগ করো, কারা নিয়ে যাচ্ছে? তারাই দালাল। আমাদের সিফারা যেগুলো প্রডিউস হচ্ছে, ওরা চাকরি পাচ্ছে কিনা, আমাদের কত নাবিক বেকার আছে, এটার উপরে একটা সামঞ্জস্য রেখে আমাদের আসলে নিয়োগ করা দরকার। তবে এসব বিষয়ে নৌ পরিবহন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সংশ্লিষ্ট কারও বক্তব্য মেলেনি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। আকাশচুম্বী ফলাফলের ট্রেন্ড ভেঙে গত 2 বছর ধরে উল্টো ধারায় এসএসসি পরীক্ষার ফলাফল। 19 বছরের মধ্যে এবার পাশের হার সবচেয়ে কম, 62.25%। কমেছে জিপিএ 5 এর সংখ্যাও। 312টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করতে পারেনি কোনো শিক্ষার্থী। পাবলিক পরীক্ষার ফলাফলের এমন পরিবর্তনকে নিম্নগামী নয়, বরং স্বাভাবিক হিসেবেই দেখছেন শিক্ষাবিদরা। আবির হোসেনের রিপোর্ট। এসএসসিতে লাখ লাখ জিপিএ 5 আর শতভাগ ছুঁই পাশের হার ছিল গত 1.5 দশকের বাস্তবতা। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরের কয়েক বছরে বড় ধরনের ছেদ পড়েছে সেই ধারায়। প্রশ্ন উঠছে, এটি ফলাফলের অবনতি নাকি শিক্ষা ব্যবস্থায় ফিরছে বাস্তবতার প্রতিচ্ছবি? গত 19 বছরে এসএসসির ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় 2007 সালে পাশের হার ছিল মাত্র 57.37%। এরপর থেকে যেন পাল্লা দিয়ে বাড়তে থাকে এসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ 5। এমনকি 2014-21 সালে পাশের হার দাঁড়ায় 90%-এর বেশি। তবে এবার যেন সে ঊর্ধ্বমুখী ধারায় লাগাম টেনেছে এবারের ফলাফল। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার নেমে এসেছে 62.25%, যা গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন। এমন ফলাফলকে বাস্তবসম্মত বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তাদের মতে দীর্ঘদিন ধরে ফলাফলের ধারাবাহিক উন্নতির সঙ্গে শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা ও জ্ঞান অর্জনের বিষয়টি সবসময় সমানতালে হয়নি। তখন হচ্ছে জিপিএ 5 এর পিছনে দৌড়ানোর একটি প্রতিযোগিতা দেখেছিলাম। শিক্ষা প্রতিষ্ঠান, বাবা মা, আমরা সবাই জিপিএ 5 এর পিছনে দৌড়াতাম, যার ফলে শিক্ষার্থীরা ভালো শিক্ষার পরিবর্তে, গুণগত শিক্ষার পরিবর্তে জিপিএ 5 এর পিছনে দৌড়িয়েছে, যার ফলাফলটি আমরা মোটেও ভালো হয়নি।
তবে যারা এবার ভালো ফলাফল করতে পারেনি তাদের প্রতি সহানুভূতির দৃষ্টিভঙ্গি বজায় রাখার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। অভিভাবক হিসাবে কিন্তু অভিভাবকরা চান তাদের সন্তান মানসিক চাপে না থাকুক, আনন্দ সহকারে পড়াশোনা করুক, কিন্তু তারা বাস্তবতার খাতিরে বাধ্য হন। আমাদের জব সেক্টরটা ছোট বলেই হয়তোবা অভিভাবকরা মনে করেন বা ছেলে বা সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে হবে, এর বাইরে তারা দেখছেন না। ফলে রেজাল্ট ছাড়া আর কোনো কিছু তাদের মাথায়ও আসছে না, উদাহরণও পাচ্ছেন না। বাংলাদেশে পাবলিক পরীক্ষায় ফলাফল ভিত্তিক মূল্যায়ন প্রসঙ্গে কথা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল জে লে ব্লাঙ্কের সঙ্গে। চ্যানেল 24-কে তিনি বলেন, বর্তমান বিশ্বে সফল হতে গেলে শুধুমাত্র ফলাফলের উপর নির্ভর না করে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতার উপরও গুরুত্ব দিতে হবে। From a government perspective, we really have to make sure people have access to the tools. AI is an incredibly powerful tool that if we can get it in the hands of smart young people in a place like Bangladesh, they can start to solve very difficult problems on their own, because the world is going to provide them no end of problems, and they need to sort of be able to know how to unpack a problem, how to think about a problem, how to solve a problem. যুগ বদলেছে শিক্ষার ধরন এবং চাকরির বাজার। তাই শুধুমাত্র জিপিএ 5 কিংবা ফলাফল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে এইসব শিক্ষার্থীদেরকে আগামী বিশ্বের জন্য দক্ষ করে তোলাই হবে এই সরকারের প্রধান চ্যালেঞ্জ। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। 4 বছর ধরেই ধারাবাহিক ফল বিপর্যয় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এবারও এসএসসি পরীক্ষায় গড় পাশের হার সর্বনিম্ন। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয় না থাকায় কমছে পাশের হার। ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসির ফল প্রকাশের পর আনন্দে মেতেছেন শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকরা। এবার স্কুল থেকে অংশ নেয়া 289 জনের সবাই পাশ করেছে। পাশাপাশি জিপিএ 5 পেয়েছে 236 জন। শিক্ষকরা বলছেন, সমন্বিত চেষ্টায় ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে স্কুলটি। আম্মু আব্বুর সাপোর্ট, টিচারদের সাপোর্ট ছাড়া আজকে আমি ফলাফল করতে পারতাম না। শিক্ষা প্রতিষ্ঠানে যারা নিয়মিত প্রত্যেকটা বাচ্চা রেজাল্ট ভালো করে এবং যারা শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে অন্য কোথাও পড়ে রেজাল্ট তারা খারাপ করছে। গার্জিয়ানরা অনেক ভালোভাবে টেক কেয়ার করছে, আমরা টিচাররা টেক কেয়ার করছি, যার কারণে আমরা ইনশাল্লাহ ভালো করছি। তবে বিপরীত চিত্র রয়েছে। এবার বোর্ডে অংশ নেয়া 1344টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 4টিতে পাশ করেনি কেউ, যার মধ্যে মুক্তাগাছা মহাবিদ্যালয়ে 4 এবং ফুলবাড়িয়া শহীদ স্মৃতি গার্লস হাই স্কুল থেকে 5 জন অংশ নিয়ে নাম উঠিয়েছে শতভাগ অকৃতকার্য স্কুলের তালিকায়। পরিসংখ্যান বলছে 2023 থেকে 2026 এই 4 বছর ধারাবাহিকভাবে কমেছে ময়মনসিংহ বোর্ডে পাশের হার। এতে প্রশ্নের মুখে কর্মকর্তাদের ভূমিকা। অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে, তাদেরকে আমরা চেষ্টা করছি এগিয়ে আনার জন্য। তো ইনশাল্লাহ এই বছর গত বছরের তুলনায় এই বছর একটু পিছনে এসেছি আমরা। তো আমরা আশা করি যে সামনের দিনে আমরা সামনে আরও আগাতে পারব। শিক্ষাবিদরা বলছেন, স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা না গেলে আগামীতে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে। একটা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক তার ছাত্রদেরকে সেইভাবে ট্রিট করবেন, স্কুলে ক্লাসে অ্যাটেন্ড করবেন, তাদেরকে ক্লাস করাবেন, তাদের কাছ থেকে ফিডব্যাক নেবেন, তাহলে হয়তো আমার মনে হয় যে তখন যে মানটা আসবে, পাশের হারটা আসবে, ওইটা হলো অরিজিনাল। বোর্ডে পাশ করা 60,274 জনের মধ্যে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 5,700, আর 4 জেলায় গড় পাশে এগিয়ে নেত্রকোনা জেলা। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। জুলাইয়ে আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এর আগে এমন আরও কয়েকটি ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করে ট্রাইব্যুনাল, যেখানে জুলাই আন্দোলন দমনের সংবাদ প্রচার বন্ধে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে ফোনে নির্দেশ দেন ওবায়দুল কাদের। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলায় এই কল রেকর্ড প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।
বল প্রয়োগ, সংঘাত ও প্রাণহানির খবর যাতে গণমাধ্যমে প্রকাশ না পায় সে লক্ষ্যেই সেন্সরশিপের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে দাবি প্রসিকিউশনের। তাদের অভিযোগ, আন্দোলনের সময় সাধারণ মানুষের কাছে তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করতে সরকারের শীর্ষ পর্যায় থেকে গণমাধ্যমকে চাপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সন্তানকে বিদেশ পাঠাতে ঋণ করেছিলেন মা বাবা। স্বপ্ন ছিল ছেলে আয় করবে, শোধ হবে ধার, ঘুরবে সংসারের চাকা। কিন্তু তার আগেই সৌদির মাটিতে থমকে গেল 16 যুবকের জীবন। স্বজন হারানোর শোকের পাশেই এখন পড়ে আছে বকেয়া কিস্তি আর সুদের হিসাব। তাই প্রশ্ন, এই পরিবারগুলোর আগামী দিন চলবে কিভাবে? যাদের ঘিরে সংসারের অভাব ঘোচানোর স্বপ্ন দেখছিলেন তারাই আজ না ফেরার ঠিকানায়। নওগাঁর গন্ডগোহালি গ্রামের ময়নার আর্তনাদ তাই থামছেই না। বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে 4 লাখ টাকা ঋণ নিয়ে বড় ছেলে মোহনকে একদিন পাঠিয়েছিলেন সৌদি আরব। একসময় ছোট ছেলে সুমনকেও পাঠান সেখানেই। এর মাঝেই সুদাসলে দাঁড়িয়েছে প্রায় 8 লাখ টাকার দায়। সেসব শোধ করার আগেই আজ সন্তান হারা মা। ঋণ করে বাবা দিয়ে হটাছি, সম্পত্তিতে তুলিছি, ম্যানচক ঠেকা জমির উপর লিছি বাবা লিয়ে 4 লাখ, আর সুদ হয়ে গেছে 8 লাখ। একই গ্রামের কৃষক সাইদুর রহমানও 7 বছর আগে 5 লাখ টাকা ঋণ নিয়ে ছেলে রুবেলকে পাঠান মরুর দেশে। সৌদি আরবের কারখানায় আগুনে পুড়ে তার ছেলেও এখন বড় পারে। 1 বিঘা মাটি 40,000 50,000 টাকা হলে 10,000 12,000 টাকা লাভ দেওয়া লেগেছে বছরে। এইভাবে টাকা নেওয়া ছিল মোটামুটি 4-5 লাখ টাকা। এই টাকা দেওয়া, এই টাকা দিতে দিতে কিছু টাকা আগুলো বাকি আছে জমির টাকা। সৌদিতে সোফা কারখানায় প্রাণ হারানো পরিবারগুলোর গল্প অনেকটাই এমনই। স্বজন নেই, কিন্তু বিদেশ যাত্রার খরচ জোগাতে যে ধার দেনা তা এখনো রয়ে গেছে হিসাবের খাতায়। আমরা ধরালে 10 লক্ষ টাকা হয়তো করেছে, কোটাটা গেল 10 লক্ষ টাকা সুদ করতে তাদের জীবনই শেষ। ঋণ কিভাবে পরিশোধ করবে এখন? বাপও মনে করো পুঙ্গু, ওই ভাইয়েরও 1 চোখ নেই, তাই তো ছোট বাচ্চা, তাইও পুঙ্গু। স্থানীয়রা বলছেন এই অঞ্চলে সাধারণত নিম্ন আয়ের মানুষের বসবাস। সেই সুযোগে পকেট কাটে সুদ কারবারিরা। সবাই টাকা সুদের উপর নিছে, আবার কিস্তির টাকা তুলিছে। তারা গরিব ফ্যামিলি কেউ সচ্ছল না, এমনকি চক্রবৃদ্ধি সুদও তারা আদায় করে। এতে দরিদ্র লোকগুলো যে আশায় তারা বিদেশ যায় লাভবান খুব কমই হতে পারে। সুদ টানতে টানতে তাদের জীবন অধিকাংশ সময় কেটে যায়। প্রবাসীদের পাঠানো টাকায় সচল থাকে অর্থনীতির চাকা, কিন্তু তাদের ঋণ নির্ভরতা কমানোর উপায় জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষ। ম্যানপাওয়ার যাওয়ার বিষয়ে এই বিষয়গুলো আমি আসলে অজ্ঞ। যাওয়ার পরে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় বা চিকিৎসা সেবা নিতে চায় বা আপনার লাশ নিয়ে আসতে হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা তাদের সহায়তা প্রদান করে থাকি। গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় আগুনে নিভে যায় 16 বাংলাদেশির প্রাণ। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হয়। আইনের খসড়ায় কমিশন গঠন এবং এর মেয়াদকাল সম্পর্কে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। 1 চেয়ারপারসন ও 4 জন কমিশনের সমন্বয়ে কমিশন গঠিত হবে, যেখানে ন্যূনতম 1 নারী অন্তর্ভুক্তির বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণা সহ মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক আইন, সনদ, চুক্তিসমূহ পরিপালন করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া ভিসা পলিসি 2026-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে ব্যাংক রেজুলেশন আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মার্কিন প্যাক্স সিলিকা নাকি চাইনিজ ওয়াইকো? প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন জোটের রাজনীতিতে ঢাকা নিয়ে শুরু টানাটানি। কোন জোটে আর কেনই যোগ দেবে বাংলাদেশ? বিশেষজ্ঞরা বলছেন, নিরপেক্ষ থাকা আগের চেয়ে অনেক জটিল রূপ নিয়েছে। তেমনি উচ্চ প্রযুক্তির অংশীদার নাকি বিশ্ব তথ্য প্রযুক্তির বাজারেও শুধু সস্তা শ্রমের যোগানদার? কোন পথে হাঁটবে ঢাকা? বুঝে শুনে এগোতে হবে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বাজার নিয়ন্ত্রণে 25 দেশকে নিয়ে প্যাক্স সিলিকা জোটের নেতৃত্বে আছে যুক্তরাষ্ট্র, যা গঠিত হয় গেল বছর।
দক্ষিণ এশিয়া থেকে এ জোটে আছে ভারত। বসে থাকেনি চীনও। চলতি বছর জুলাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন বা ওয়াইকো নামে নতুন জোটের ঘোষণা দেয় বেইজিং। এই জোটের দেশের সংখ্যা 29, যার মধ্যে আছে রাশিয়া, ব্রাজিল, পাকিস্তানের মতো দেশ। এই জোটের পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশও। যুক্তরাষ্ট্র চায় প্যাক্সিলিকা জোটে যুক্ত হোক ঢাকা। হোয়াইট হাউসের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সাম্প্রতিক সফরে জানানো হয় আনুষ্ঠানিক আমন্ত্রণ। এই অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভুবনের দখল নিয়ে দুই ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী টানাটানিতে পড়েছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন নিরপেক্ষ থাকা আগের চেয়ে অনেক জটিল রূপ নিয়েছে। অর্গানাইজেশনটার কাজ কি? এটা কি একটা টেকনোলজি স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন যেখানে আমরা কোলাবোরেট করবে বিভিন্ন দেশ মিলে টু ফাইন্ড আউট দ্য বেটার টেকনোলজি টুগেদার? কারণ 2 2 তো 4 হয় না, 22 হতে পারে। দ্বিতীয়ত, এই প্যাকটা কি বা এই অর্গানাইজেশনটা কি এআই রিলেটেড যে পরবর্তীতে পলিসি গুলো হবে, যেগুলো গ্লোবালি বা রিজিওনালি অ্যাকসেপ্ট করা হবে কি হবে না, সেটা নিয়ে কাজ করবে। দুটো প্যাক্টের মধ্যে থাকা মানে তো আপনি কোন একটা প্যাক্টের দাসানুদাস হয়ে যাওয়া না, এটা ডিপেন্ড করবে প্যাক্টের সাথে আমাদের কন্ট্রাক্টটা কিরকম। সুযোগ এসেছে দুটো প্ল্যাটফর্ম থেকেই বেনিফিট নেওয়ার, দুটো প্ল্যাটফর্মকে বুঝতে পারার এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়ার পরবর্তীতে যদি প্রয়োজন হয় যে যদি একদিকে চলেও যেতে হয় আমরা কোন দিকে যাবো সেটা বুঝতে হলে তো আগে তাদেরকে চিনতে হবে, জানতে হবে। এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে। উচ্চ প্রযুক্তির অংশীদার নাকি তথ্য প্রযুক্তির বাজারে শুধু সস্তা শ্রমের যোগানদার, কোন পথে হাঁটবে ঢাকা? আমেরিকা সবসময় একটু বেশি দেখে আগে থেকে। ওরা দেখেছে যে বাংলাদেশে কিন্তু এই পোটেনশিয়াল আছে, বাংলাদেশে কিন্তু প্রচুর পিপল আছে যারা নিজের উদ্যোগে অনেক চমৎকার চমৎকার কাজ করছে, কিন্তু এগুলোকে আসলে গভর্নমেন্ট পৃষ্ঠপোষকতা দিয়ে অর্গানাইজ করার মতো জায়গাটা কম। যেই কারণে তারা কিন্তু আমন্ত্রণ যাচ্ছেন প্যাক্সিলিকায় আসেন, যদি আপনার এই ম্যান পাওয়ার আমরা ইউজ করতে পারি। আবার চীনের সঙ্গে হয়তো দ্বন্দ্ব আছে, কিন্তু তার বাইরে কিন্তু এটা অনেক বড় বিষয়। আবার চীনও হয়তো চিন্তা করছে যে না আমাকে গ্রিপে রাখতে হবে, সেইভাবে চিন্তা করছে, কিন্তু বাংলাদেশকে নিজে প্রমাণ করতে হবে তার সক্ষমতার জায়গা। অনেক বিশেষজ্ঞের মতে প্যাক্সিলিকা আর ওয়াইকো দুই দরজায় আপাতত খোলা রাখুক বাংলাদেশ, তবে যে দরজা দিয়ে হাঁটুক পা ফেলতে হবে নিজের শর্তে, নিজের স্বার্থে।